আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছিলাম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের আমরা গ্রামার ক্লাস নবমে সকলকে স্বাগত জানাই। আমরা শিখছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শর্ট টেকনিক। তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস বইটি নিয়েছো, তোমরা সেটা বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। যারা এখনও পর্যন্ত অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা যে কোনো উদ্দেশ্যে হোক না কেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তো হোয়াটসঅ্যাপ SMS করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চলো আজকে আমরা কি করি, আমাদের আজকের ক্লাস শুরু করি। এ পর্যায়ে আমরা টেকনিক 26টি আলোচনা করব। টেকনিক 26 হচ্ছে তোমার আগ্রহ, ইচ্ছা বা আশা অর্থে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তো ইনফিনিটিভ মানে কি? আমরা ইনফিনিটিভ বলতে কি বুঝি? ইনফিনিটিভ বলতে আমরা বুঝি তোমার হচ্ছে টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। তো এখানে টুটা হচ্ছে আমাদের মূল ব্যাপার, টু প্লাস V1। অর্থাৎ তুমি যদি V1-এর আগে কোনো শূন্যস্থান পাও, নিশ্চয়ই তোমাকে টু বসাতে হবে। সো দেখি আমরা, যেমন ইনটেন্ট মানে চাওয়া, তো ইনটেন্ট টু, টেন টু, ওয়ান টু, উইথ টু, সরি এটা হচ্ছে, আচ্ছা এটা টাইপিং মিস্টেক আছে, ওয়ান টু, তা হোপ টু, আশা করা ইত্যাদি অর্থে তোমাকে তোমার টু বসাতে হবে। যেমন আই ইন্টেন্ড টু ফিশ ইন দ্য ফিশ কী বলে ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমোরো। আমি আগামীকালের মধ্যে প্রজেক্টটিকে শেষ করার প্রত্যাশা করি বা ইচ্ছা পোষণ করি। তারপরে দেখো, শি টেন্ডস টু ফরগেট ইম্পর্ট্যান্ট ডেটস। সে গুরুত্বপূর্ণ ডেট ভুলে যেতে তার প্রবণতা দেখায় বা সে ভুলে যেতে চায়। যেমন দে ওয়ান্ট টু ট্রাভেল টু ইউরোপ নেক্সট সামার। তারা আগামী সামারে ইউরোপে ট্রাভেল করতে চায়। আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন। আমি তোমার কাছ থেকে খুব শীঘ্রই শুনতে চাই। তাহলে তোমার হচ্ছে ইন্টেন্ট টু, টেন টু, ওয়ান টু, হোপ টু, এরপরে সবসময় টু কথাটি ব্যবহার করতে হবে। তোমার হচ্ছে আকাঙ্ক্ষা বা আগ্রহ, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে সবসময় টু প্লাস ভার্ব মানে টু প্লাস টু দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তোমার প্রিপোজিশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসো টেকনিক 27। এটা হচ্ছে তোমার নির্ভর করা অর্থে সবসময় অন কথাটি ব্যবহার করতে হয়। এটা বোধহয় আমাদের বহুল প্রচলিত একটি প্রিপোজিশন এবং তোমরা সবাই কম বেশি এটা জানো। কারণ নির্ভর করা অর্থে সবসময় অন কথাটি চলে আসে। একটা শব্দ মুখস্থ রাখলে আমরা এটা মোটামুটি মনে রাখতে পারি। যেমন মনে করো ডিপেন্ড অন। কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে, যেমন ব্যাংক মানে তীর, এটা নির্ভর করার অর্থে অন কথাটি ব্যবহৃত হয়। তারপরে কাউন্ট অন, রিলাই অন, তারপরে হচ্ছে ডিপেন্ড অন। তো ডিপেন্ড অনটা সব থেকে বেশি পরিচিত। তো দেখো এক্সারসাইজগুলো কি বলেছে, যে ইউ ক্যান ব্যাংক, তুমি নির্ভর করতে পারো, অন মাই সাপোর্ট হোয়েন এভার ইউনিট। এই প্রশ্নটা কিন্তু আনকমন, আর আনকমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় কমন এসে থাকছে ইদানিং। সো এগুলো একটু মনে রাখবে। আই ক্যান অলওয়েজ কাউন্ট অন মাই ফ্রেন্ডস ইন টাইমস অফ ট্রাভেলস। আমি আমার বিপদের সময় আমার তোমার বন্ধুর উপর নির্ভর করতে পারি। যেমন দে ডিপেন্ড অন দ্য ওয়েদার, তারা আবহাওয়ার উপর নির্ভর করে ফর দেয়ার আউটডোর অ্যাক্টিভিটিস, তাদের আউটডোর কাজের জন্য তারা আবহাওয়ার উপর নির্ভর করে। শি রিলাইজ, সে নির্ভর করে অন হার এক্সপেরিয়েন্স টু মেক ইম্পর্ট্যান্ট ডিসিশনস। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৈরিতে সে তার অভিজ্ঞতার উপর নির্ভর করে। তাহলে নির্ভর করার অর্থে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন কথাটি ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো বা টেকনিকটি মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। এরপর আমাদের 28 নম্বর যে টেকনিক রয়েছে সেটা একটু পড়ি। বলেছে লেগে থাকা অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো সবাই একটু এগুলো মুখস্থ রাখবে। লেগে থাকা অর্থে দু একটি শব্দ যদি মুখস্থ রাখো, পরবর্তী শব্দগুলো তোমার অটোমেটিকলি চলে আসবে। যদি তুমি মিনিংটাকে আবিষ্কার করতে পারো, তাহলেই তোমার মনে করো পেয়ে যাবে তুমি। যেমন অ্যাডহেয়ার টু লেগে থাকা, ক্লিং টু লেগে থাকা, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজাসেন্ট টু, অ্যানেক্স টু, অর্থাৎ কাছাকাছি বা লেগে থাকা অর্থেই সবসময় টু কথাটি ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি কিছু এক্সারসাইজ দেখি, প্রথমে বলেছে প্লিজ অ্যাডহেয়ার, দয়া করে লেগে থাকো, টু দ্য রুলস ডিউরিং দ্য ইভেন্ট। ঘটনার সময় তোমার হচ্ছে রুলসের সাথে লেগে থাকো, নিয়মের সাথে লেগে থাকো। 2 নম্বর রয়েছে দ্য চাইল্ড ক্লাং টু হিজ মাদার, তার মায়ের সাথে লেগেছিল, ফর কমফোর্ট মানে হচ্ছে আরামের জন্য। দেয়ার হাউস ইজ লোকেটেড ক্লোজ টু, ক্লোজ টু মানে কাছাকাছি, কাছাকাছি অর্থে বা লেগে থাকা অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। যখন তুমি ক্লোজ টু বলেছো, এর মানে হচ্ছে কাছাকাছি থাকা, আই মিন লেগে থাকা। সো দেয়ার হাউস ইজ লোকেটেড ক্লোজ টু দ্য পার্ক, তাদের বাড়িটি
পার্কের খুবই কাছাকাছি অবস্থিত বা পার্কের সাথে লেগে আছে। ইউ নিড টু স্টিক টু, তোমার লেগে থাকতে হবে, ইয়োর প্ল্যান টু সি রেজাল্টস, ফলাফল দেখার জন্য তোমার প্ল্যানের সাথে লেগে থাকতে হবে। যেমন দ্য বিল্ডিং ইজ অ্যাডজাসেন্ট টু, অর্থাৎ বিল্ডিংটি অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল, স্কুলের সাথে লাগানো বা স্কুলের সাথে সংযুক্ত বা স্কুলের কাছাকাছি। যেমন দ্য নিউ অফিস ইজ অ্যানেক্সড টু দ্য মেইন বিল্ডিং, নতুন বিল্ডিংটি মেইন বিল্ডিংয়ের সাথে সংযুক্ত করা বা লাগানো, অর্থাৎ তোমার কাছাকাছি। সো আমরা যদি আবার একটু মুখস্থ করি, অ্যাডহেয়ার টু লেগে থাকা, ক্লাং টু লেগে থাকা, ক্লিং টু মূলত ক্লিংয়ের পাস্ট টেন্স ক্লাং বলা হয়েছে, ক্লোজ টু কাছাকাছি, স্টিক টু লেগে থাকা, অ্যাডজাসেন্ট টু কাছাকাছি, অ্যানেক্স টু লেগে থাকা। তো কাছাকাছি বা লেগে থাকা অর্থে সবসময় টু কথাটি ব্যবহার করতে হয়। টেকনিক নম্বর 29, একটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে উদাসীন অথবা অনিচ্ছুক অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। তুমি যদি এর বিপরীত চিন্তা করো যে উদাসীনের বিপরীত কি, মনোযোগী, অনিচ্ছুকের বিপরীত কি, ইচ্ছুক, সেক্ষেত্রেও কিন্তু টু কথাটি ব্যবহৃত হবে। তো ইচ্ছুক, অনিচ্ছুক, উদাসীন, আগ্রহী, মনোযোগী, সেক্ষেত্রে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ইনডিফারেন্ট টু উদাসীন, অ্যাভার্স টু উদাসীন, রিলাক্ট্যান্ট টু উদাসীন। আমাদের আরও অনেক আছে, যেমন মনে করো আমরা যদি বলি যে কি ক্যালাস টু উদাসীন, তারপর অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী। যেমন দেখো শি ইজ ইনডিফারেন্ট, সে উদাসীন, টু দ্য আউটকাম অব দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার ফলাফল নিয়ে সে উদাসীন। যেমন হিজ এফার্টস টু ট্রাইং দ্য নিউ ফুডস, সে নতুন খাবার মানে তোমার চেক করার ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে উদাসীন, অনিচ্ছুক। যেমন হি ওয়াজ রিলাক্ট্যান্ট টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য লার্জ অডিয়েন্স, মূলত ইচ্ছুক, ইচ্ছা করা, অনিচ্ছা করা, এক্ষেত্রে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। একটু আগে আমরা পড়েছি যে ইচ্ছাবাসীর মানে ইচ্ছা করার ক্ষেত্রে আমরা কিন্তু টু পড়েছিলাম, রাইট? সো এটাই সেই ব্যাপার, ইনফিনিটিভ পড়েছিলাম, সেটাই একই কথা এখানে। টেকনিক নম্বর 30 নম্বর কি বলেছে যে আসক্ত অর্থে সবসময় তোমার টু কথাটি ব্যবহৃত হয়। আমি এখানে ভুল অফ লেখা হয়েছিল, যাই হোক। তো আসক্ত অর্থে সবসময় টু, শুধু আসক্তই নয়, মনে করো আসক্তির বিপরীত তো মনে করো অনুরক্ত, সেক্ষেত্রেও তোমার টু বসে। অর্থাৎ কোনো কিছুর প্রতি যখন টান বোঝায়, সেটা ভালো টান হোক খারাপ টান হোক, ভালো টান হলে সেটাকে আমরা ডেভোশন বলি, আর খারাপ টান হলে সেটাকে আমরা এডিকশন বলি। সো এডিকশন হোক আর ডেভোশন হোক, কেউ যদি এডিক্টেড হোক আর ডেভোটেড হোক, ডেডিকেট করুক আর তোমার কি বলে যে তোমার এডিক্টেড হোক, সেক্ষেত্রে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ এডিক্টেড টু মানে নেশাগ্রস্ত, এক্সপোজ টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্ত। উদাহরণস্বরূপ হি ইজ এডিক্টেড টু ভিডিও গেমস অ্যান্ড প্লেস ফর আওয়ার্স এভরিডে, সে হচ্ছে ভিডিও গেমে আসক্ত এবং প্রতিদিন প্রচুর খেলাধুলা করে। হি গট এক্সপোজ টু ড্রাগস, সে ধূমপানে আসক্ত হয়েছিল বা ধূমপানের সাথে জড়িয়ে গিয়েছিল। এক্সপোজ টু মানে হচ্ছে এক্সপেরিয়েন্স সামথিং ব্যাড, মানে খারাপ জিনিস এক্সপেরিয়েন্স করা। তাই হচ্ছে 30 পর্যন্ত আমাদের টেকনিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট মাত্র 45 দিন হাতে রেখে আমাদের কোর্সটাকে কমপ্লিট করছি। পরীক্ষার 45 দিন আগে জাস্ট তুমি যদি এই কোর্সের সাথে সম্পৃক্ত হও, আমি তোমাদেরকে এই কোর্সটি ফুল অ্যান্ড ফাইনাল ভাবে কমপ্লিট করে দিতে পারবো। তো কমপ্লিট করার জন্য তোমাকে আমি যদি আমার অনলাইন ব্যাচের জাস্ট ক্লাস প্ল্যানটা একটু জানাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক দিনে ক্লাস হয় এবং এই ক্লাসটিতে ধরো প্রথম ক্লাসের বর্ণনায় যদি আমি তোমাদেরকে দেখাই যে আমাদের গ্রামার পার্ট, আমরা প্রথম ক্লাসে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এটা পড়াবো, এক ক্লাসে নিয়মগুলো শেষ করে দিব। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নিজে বাসায় একটু পড়তে হবে, কারণ যেহেতু সময় অল্প। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু মুখস্থ বিষয়। তোমাকে এই মুখস্থ বিষয়গুলো নিজেদের পড়তে হবে। আর রাইটিং পার্ট থেকে আমি নিশ্চয়ই সাজেশনস দিয়েছি, শর্ট সাজেশনস, সেই শর্ট সাজেশনস থেকে তোমরা রাইটিং পার্ট গুলো পড়বে। প্রতি ক্লাসে আমরা একটা একটা করে ধরো রাইটিং পার্ট, সেটা হতে পারে লেটার, সেটা হতে পারে প্যারাগ্রাফ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো একটা একটা করে সাজেশনস থেকে আমি তোমাদেরকে পড়া দিয়ে দেবো। তো প্রথম ক্লাসে দেখো তুমি এই এটুকু কমপ্লিট করতেই পারবে, যেহেতু পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে তুমি একটু বেশি পড়াশোনা করবে। সো এটুকু কমপ্লিট করা অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজের যে নিয়মটা আলোচনা করেছিলাম, সেই নিয়মের আমরা কি করব বলো, আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন বা একটু প্র্যাকটিস করে আমরা ওই আইটেমটাকে কমপ্লিট করে রাখবো। তারপর হচ্ছে নিজের পড়া, ওই তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম যেটা পড়া দিলাম সেটা পড়বে, আর রাইটিং পার্ট প্রদত্ত শর্ট সাজেশনস থেকে। আমরা তৃতীয় ক্লাসটা করব কমপ্লিটিং সেন্টেন্সের উপর। 3টি ক্লাস করবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর, সূত্র, একেবারে শর্ট টেকনিক নিয়মগুলো শিখিয়ে দেব।
যেখান থেকে পরীক্ষায় তুমি অবশ্যই পারবে এবং কমন পাবে। তারপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলো বোর্ড কোশ্চেন বা তোমাদেরকে আমি যে সহজভাবে তোমাদেরকে দিব, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মুখস্থর বিষয়, তো এইগুলো পরীক্ষা যে কমন বাঁধে একটা বোর্ড থেকে, ধরো আমি তোমাদেরকে পড়াটা দিলাম, 10টা শব্দ আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাজাই দিলাম, এগুলো অবশ্যই তোমরা পিডিএফ পাবে, মানে ক্লাসে ভর্তি হলে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা সাজেশনসটা কুরিয়ার করে নিতে চাও তারা কুরিয়ার করেও নিতে পারবে। এভাবে করে করে আমরা চতুর্থ ক্লাসে, পঞ্চম ক্লাসের মধ্যে আমাদেরকে স্পেশাল ইউজ এবং কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। ষষ্ঠ ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। তারপরে যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম শেষ হয়ে যাবে, আমরা কিন্তু তখন তারপরে তোমার নিজের পড়া পার্ট থেকে উইথ গুলো উইদাউট গুলো পড়া দেওয়া শুরু করব। বা তো তখন আমাদের উইথ গুলো উইদাউট গুলো হয়ে যাবে, ওই পাশে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস থাকছে। তো এভাবে করে করে আমরা আমাদের দেখা যায় তোমাদের পুরো কোর্স প্ল্যানটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব না, যেখানে সম্পূর্ণ গ্রামাটিক্যাল আইটেম টোটাল 200 মার্কসের যে সিলেবাস, সেটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো এবং অত্যন্ত সুন্দর একটি ক্লাস প্ল্যানের মাধ্যমে আমি তোমাদেরকে কোর্সটাকে সাজিয়েছি। দেখতেই পাচ্ছ যে তোমার টোটাল হচ্ছে 45টি ক্লাসের মাধ্যমে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। 35 ক্লাসের মধ্যে আমাদের ফুল কোর্স কমপ্লিট। তারপরে বাকি যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমরা কি করবো, আমরা আমাদের পরীক্ষাগুলো মূলত নিতে থাকবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের এই ব্যাচে কোর্স ফি কত? আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা, যেখানে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই পূর্ণাঙ্গ ক্লাস তুমি পাবে। এবং যারা একটু লেট করেছো, এই কোর্সটা মূলত তাদের জন্য যারা এতদিন পড়াশোনা ঠিকমতো করতে পারোনি, তোমরা শেষ মুহূর্তে দেখা যায় পড়তে বসেছো, তোমরা এখন বুঝে পারছো না যে কি করবে। তো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের 45 দিন হাতে রেখে আমরা এই কোর্সটি চালু করছি। তো কোর্স ফি হচ্ছে 500 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা, তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করতে চাও, তোমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই আমি শর্ট সাজেশন সংগ্রহ করেছি। তোমরা টেস্ট পেপারস, এই মুহূর্তে তোমাদের দ্বারা টেস্ট পেপারস কি সব পড়া সম্ভব? নিশ্চয়ই নয়। তো টেস্ট পেপারস এবং বিগত বছরের প্রশ্ন সবগুলোকে একত্রিত করে আমি তোমাদের জন্য সাজেশনস তৈরি করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টের সাজেশনস। জাস্ট ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্য আমাদের সাজেশনস রয়েছে। তোমরা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্য শর্ট সাজেশন সংগ্রহ করতে কিংবা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে স্ক্রিনে দেখানো নম্বর 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সকলের কাছে অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে একটু কাইন্ডলি ছড়িয়ে দিও, অর্থাৎ একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।